দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতেই দেখে নিব আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505, পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ। শপথ স্থগিতের পর এবার নিয়োগ বাতিল 6 সদস্যের, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। দৈনিক ইত্তেফাক, বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক, জবি শিক্ষার্থীদের 36 ঘন্টা গণ অনশন, আশ্বাসে স্থগিত। 18,000 শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। সমকাল শিরোনাম করেছে, স্থায়ী কমিটির বৈঠক, বিএনপি নির্বাচন চায় এ বছরের মাঝামাঝিতেই, ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ, সংবাদ সম্মেলন আজ। চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর, সচিবালয়ের 589 সিসি ক্যামেরাই অন্ধ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দেয়ালে পিঠ ব্যবসায়ীদের। জাকসু নিয়ে প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় চাইলে নির্বাচন আয়োজন করতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন, সচিবালয় ঘেরাও, অনশন। ভ্যাট ট্যাক্সে উদ্বেগ, বছরের মাঝামাঝি ভোট চায় বিএনপি। যুগান্তর, হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা, রাজুকের 60 কাঠার প্লট বরাদ্দ। সরকারের সিদ্ধান্তে নানা শঙ্কায় শিল্প মালিকরা, গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা। বণিক বার্তা শিরোনাম করেছে, বাংলাদেশে নির্বাচিত সরকার এলে 2 দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান। শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কা, পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকে 7,215 জনের পদোন্নতি। দ্য ডেইলি স্টার, রিফর্ম প্যানেলস aim to ensure power balance. BNP wants national polls by mid-2025. নাসির, আমরা পত্রিকাগুলো শিরোনাম দেখছিলাম এবং যেখানে একটি শিরোনাম উঠে এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন, সচিবালয় ঘেরাও, অনশন, যেটি অবশেষে 35 ঘন্টা পর আশ্বাসে তারা ঘরে ফিরে গেছে। এই বিষয়টা নিয়ে জানতে চাই। ঘরে ফিরে গেছে বিষয়টা হচ্ছে, সচিবালয়ের সামনে থেকে যে অনশনটা ছিল সেটি তারা তুলে নিয়েছে। তারা যে 36 ঘন্টার অনশন কর্মসূচি ছিল সেটি তারা তুলে নিয়েছে, এবং কিন্তু ক্যাম্পাস শাটডাউনের যে একটা ঘোষণা ছিল সেটা তারা গতকালকেও ছিল, এবং আজকে এবং আগামীকালকে 2 দিনও সেই কর্মসূচি এটা থাকবে। অর্থাৎ তারা ক্যাম্পাস শাটডাউনের যে ঘোষণা সেখান থেকে সরে যায়নি, ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবার পর্যন্ত যেহেতু টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, ক্যাম্পাস শাটডাউন থাকার মানে হচ্ছে যে সেই বুধবার পর্যন্ত তারা দেখবে যে কি হয়, সেটা দেখার পর হয়তো তারা সিদ্ধান্ত নেবে। এবং তারা যে দাবিগুলো গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি আকারে সেই দাবিগুলোর আশ্বাস দেওয়া হয়েছে যে হ্যাঁ, তাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর কাজের যে কার্যক্রম সেটি সেনাবাহিনীকে দেওয়া হবে, এবং একটি ভবন, বাণী ভবন, যেটি পুরান ঢাকায়, সেটির কার্যক্রম স্টিল অবকাঠামো দিয়ে করা, এবং আরও একটি অবকাঠামো তাদের আছে যেটিও স্টিল অবকাঠামো দিয়ে করা। এইসব দাবিগুলো তারা তুলেছে, সেই দাবিগুলো আশ্বাস তারা পেয়েছে, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন তারা লিখিত আকারে দেখে হয়তো শাটডাউন তুলে নেওয়া বা পরবর্তী পদক্ষেপটা নেওয়া যাবে। আজকে সকাল 8টা থেকে সেই শাটডাউন শুরু হয়েছে, এবং সেটা তো বোঝাই যাচ্ছে যে বুধবারের আগ পর্যন্ত তারা মনে হয় এখান থেকে সরে আসবে না। আমি যেটা বলতে চাই, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিটা কেন, তাদের এই ধরনের অনশনে যেতে হচ্ছে কেন? দেখুন, যারা জগন্নাথের বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু তাদের পার্থক্যটা খুবই স্পষ্ট। একেবারে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, খুবই স্পষ্ট তাদের পার্থক্য। সেটা হচ্ছে তাদের আবাসন সংকটটা দীর্ঘদিনের। তারা যখন জগন্নাথ ন্যাশনাল ভার্সিটির আন্ডারে ছিল, তারও আগে যখন ইন্টার পর্যন্ত হতো, তখন থেকেই তো অনেক পুরনো প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবেই তাদের অবকাঠামো মূলত সেই জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিক ছিল। আবাসনের চিন্তা কিংবা ক্যাম্পাসের পরিসর, অবস্থানগত কারণে সব কিছুই
সেই ধরনের আবাসন অন্যান্য সুবিধাগুলো তৈরি করা হয়নি বা তৈরি করা যায়নি, আসেনি আসলে। তো সেই দিক থেকে তারা অবশ্যই অবহেলিত বা বঞ্চিত ওই স্টুডেন্টরা, এটা নিশ্চিতভাবে বলা যায়। সেই দাবির প্রেক্ষিতে এটা অবশ্যই তাদের যৌক্তিকতা আছে এবং সেটাকে পূরণে সরকার যেভাবে আন্তরিক, আশা করি সেই আন্তরিকতার সঙ্গেই তারা এই ধরনের অনশন কর্মসূচিতে যেতে হবে না এমন আন্তরিক পদক্ষেপ নেবে, এটা যৌক্তিকতার সাথেই দেখা উচিত আসলে। আমরাও সেটাই আশা করছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে বিএনপি নির্বাচন চাই এই বছরের মাঝামাঝিতে, আমরা সমকালের একটি হেডলাইন পড়ছিলাম, এটা নিয়ে একটু জানতে চাই। এবং সাথে সাথে আর একটা বিষয় একটু যোগ করে দিতে চাই, ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে বিএনপি। সেটা শুধু বিএনপি তো না, ভ্যাট ট্যাক্স নিয়ে এখন নিশ্চয়ই শঙ্কায় বা ব্যবসায়ীদের ভিতরে উদ্বেগ দেখছিলাম মানে কি, এটা থাকাটাই যৌক্তিকতা আছে। যৌক্তিকতা ওই অর্থে আসলে কারণ শিল্পেও কোনো খাত, গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে দাম যেহেতু বাড়ছে, তার মানে শিল্পের যে উৎপাদন হবে, শিল্প খাতের উৎপাদন, সেখানে তাদের উৎপাদন খরচ বাড়বে। তাদের উৎপাদন খরচ বাড়া মানেই হচ্ছে ভোক্তা পর্যায়েও সেটির প্রভাব পড়বে। ভোক্তা পর্যায়ে প্রভাব পড়লে তখন তাদের উৎপাদিত পণ্যগুলো কিভাবে আসলে বাজারে বিকোবে সেটাও নিয়ে এক ধরনের দুশ্চিন্তা। তার মানে ব্যবসায়ীদের ভিতরে দুশ্চিন্তা তৈরি হয়েছে, ক্ষোভ বলতে পারি আমরা। তারা ক্ষোভও জানাচ্ছে, বিভিন্ন সংবাদ সম্মেলন করতে দেখেছি আমরা গত কয়েকদিন থেকেই। আর পরশু দেখলাম ঢাকা চেম্বারের পক্ষ থেকে তারাও এক ধরনের উদ্বেগের কথা জানিয়েছে, সেটা আছে। সাধারণ যারা ভোক্তা, যারা ক্রেতা বা ভোক্তা, তাদের ভিতরে তো অবশ্যই সেটা থাকবে, কারণ হচ্ছে আরও বেশ কিছু পণ্যে এবং বিশেষ করে ওষুধের ক্ষেত্রে যেহেতু এক ধরনের ওষুধ সামগ্রীতে যেহেতু দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের জন্য এটা আসলে ইমিডিয়েটলি দুশ্চিন্তার বিষয়। আপনি আসছিলেন বিএনপির কথাতে, যে বিএনপিও ক্ষোভ জানিয়েছে। আসলে বিএনপি তো যেমন রাজনৈতিক দল, তারা যদি জনগণের প্রতিনিধিত্ব করে বা করার চিন্তা করে, তারা জনগণের সমস্যা কিংবা সংকটে তাদের ক্ষোভ থাকবেই। এটা তো সেই জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেই সেই ক্ষোভটা থাকবে সেই অর্থে। এবং বিএনপি কেন নির্বাচনটা মাঝামাঝিতে চাচ্ছে, বিএনপি যেটা মনে করছে যে সমস্ত সংকটগুলো আমাদের সামনে আসছে এই মুহূর্তে, সেই সংকটগুলোকে যদি তারা যেটা ভাবছে যে রাজনৈতিক দলের পক্ষেই আসলে সংকটগুলোর সমাধানের পথ তৈরি হওয়া উচিত, সেটা ঠিক আছে। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার যে ধরনের কার্যক্রম তারা করলে আসলে ধরেন কৃষি মন্ত্রণালয়ের কথা এক ধরনের বলা হচ্ছিল যে কৃষি মন্ত্রণালয় কৃষি বিভাগটাকেও সেভাবে আসলে পুনর্গঠন করা যায়নি। এই জায়গাগুলোতে নজরদারি করলেই আসলে ভোক্তারা এক ধরনের স্বস্তির জায়গায় ফিরে আসবে। আসলে এই যে ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে, সেই দিক থেকে আসলে একে তো নিম্ন আয়ের মানুষ বা জনগণের উপরে চাপ বাড়ছে, কারণ সাধারণ মানুষের এই যে আপনি বললেন যে ওষুধের দামও বাড়ানো হচ্ছে, এছাড়াও আগে অনেক কিছু দেখা যাচ্ছে কিছু পণ্যের ভ্যাট ট্যাক্স দেওয়া লাগতো না আগে, সেগুলোর উপরেও হচ্ছে যে ভ্যাট ট্যাক্স চলে আসছে। এটাতে যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্য আয়ের মানুষ যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তাদের উপর তো একটা ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে বা চাপ সৃষ্টি হবে। আসলে এই চাপের ভেতর দিয়ে আসলে কতটা সমাধান সম্ভব? দেখুন, সমাধানের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় সমাধানটাই হচ্ছে কি, যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্য মানুষ, আমাদের বাজার পরিস্থিতিকে ঘুরিয়ে দাঁড়ানোর ক্ষেত্রটা যদি তৈরি করা যেত বা যায়, তাহলেই মানুষ আসলে খুব স্বস্তিতে থাকে। আমার দিনভর ধরেন অনেক উন্নয়নের গল্প আমরা শুনেছি আওয়ামী লীগের আমলে, আমরা দেখেছি উন্নয়নের অনেক ধরনের রোডম্যাপ, অনেক ধরনের চিন্তা, অনেক সংস্কার দেখেছি, অনেক অবকাঠামো দেখেছি, কিন্তু তারপরেও দিন শেষে আসলে যখন মানুষ তার খাবারের চাহিদা বা খাবারের যে যোগানটা যখন সে খুব স্বাভাবিকভাবে পাবে, তখনই আসলে মনে তার শান্তি। আমি সেই জায়গাটাতে দেখেছি আমি আসলে মানুষ অবকাঠামো উন্নয়নের দিকটা চায়, তবে তার চেয়ে বড় কথা হচ্ছে সে 3 বেলা যারা নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে খেতে চায়, এইটা হচ্ছে জায়গা। সেই জায়গাটা নিশ্চিত করা গেলেই তারা আসলে শান্তি। তবে এই সংকটটা শেষ না করে অন্য সংকটের সমাধানে আসলে খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না। মানুষের আয় কমেছে এবং একটা পাশাপাশি যদি আরেকটা বিষয় একটু যোগ করি, যে দেয়ালে বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম আমরা দেখছিলাম, দেয়ালে পিঠ ব্যবসায়ীদের। হ্যাঁ, ব্যবসায়ী বিশেষ করে হচ্ছে যে 24 সাল থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন ন্যাশনাল ওয়াইজ অনেকগুলো বেশ কিছু দুর্ঘটনা গেছে, যেগুলোর কারণে ব্যবসায়ীরা কিন্তু মারাত্মকভাবে হতাশ। তো সেই মুহূর্তে এসে এরকম একটা ভঙ্গুর দশা থেকে উঠতে না উঠতেই
এখনো কিন্তু ব্যবসায়ীরা উঠে পারেনি, সেই জায়গা থেকে আবার বেশি করে এই যে ভ্যাট ট্যাক্স বাড়ানো, প্লাস হচ্ছে যে জসিমউদ্দিন সাবেক সভাপতি বিসিসিআই এর, উনি যে ইয়াটা বলেছেন যে সুদ বাড়ালেই কমবে না মূল্যস্ফীতি, সেটাই। দেখুন, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? যখন নির্বাচন 5 আগস্টের পরবর্তী সময় ব্যবসায়ীদের ভিতরে যেহেতু সরকার পরিবর্তন এক ধরনের দুশ্চিন্তার জায়গা ছিল, তারপরে তাদের অন্য দুশ্চিন্তা ছিল, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর দশা নিয়ে তারা বেশ কিছুদিন ছিল শঙ্কায় যে কি হবে না হবে, এরকম শঙ্কায় ছিল। সেই দশা কিছুটা কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে এখন যদি আবার এই ধরনের ভ্যাট ট্যাক্সের বোঝা এবং সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম, যেটা বলছিলাম, গ্যাস বিদ্যুতের দাম বাড়ার ফলে তাদের ভিতরে আবারও এক ধরনের সংখ্যা তৈরি হয়ে গেল। প্রথমত হচ্ছে গ্যাসের প্রাপ্যতা নিয়েও তাদের দুশ্চিন্তা আছে, যে গ্যাস শিল্পে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কিন্তু প্রাপ্যতা নিয়ে তাদের দুশ্চিন্তা আছে। তারা যতটুকু সময় পায়, যেটা তাদের ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী তো গ্যাস এখন দেওয়া যাচ্ছে না। এটা যৌক্তিক বাস্তবতা যে আমাদের আসলে গ্যাসের সংকট আছে, সেটা বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প সব জায়গাতেই কিন্তু গ্যাস সেভাবে বাইরে রোটেশন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সব জায়গাতেই ফুল ফেজে এই মুহূর্তে গ্যাস দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের নেই। সেই একটা সমস্যা আছে। প্লাস এখন যদি সেইটা আবার দাম বাড়ানো হয়, তখন এই ব্যবসায়ীরা আরও বিপদে পড়ে যাবে। এইসব সংকটের কারণেই দেয়ালে পিঠ থেকে গেছে। এখন সেখান থেকে সমাধানের জন্য আবার হঠাৎ করে পণ্যের দাম ব্যবসায়ীরা হঠাৎ করে পণ্যের দাম বাড়িয়ে দিলেও কিন্তু সেখানে একটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, কারণ ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলে। দেখুন, ব্যবসায়ীদের দাম বাড়ানোর তো কারণ নেই, কারণ হচ্ছে এটা সরকার জানে আমি কোন প্রোডাক্ট, কোন সেবা আমি তাকে কত টাকা খরচে দিচ্ছি, সরকার সেভাবেই তো দাম নির্ধারণ করবে, তাই না? আমার ব্যবসায়ীদের আমি এই দামে গ্যাস দিচ্ছি, ব্যবসায়ী উৎপাদনের পরে তার এই দাম পর্যন্ত তার খরচ গিয়েছে, এই পর্যন্ত খরচ গিয়েছে, ভোক্তা তারপর থেকে খরচ বহন করবে। এই পুরো সার্কেলটা যদি সরকার নির্দিষ্ট করে দেয় এবং সেক্ষেত্রে তাহলে তো ব্যবসায়ীদের স্বার্থ ঠিক থাকবে। সরকার জানে আমি কত টাকায় তাকে গ্যাস দিয়েছিলাম, সেটা সরকার জানে, তার উৎপাদন খরচ কত হবে সেটা বোঝাই যাচ্ছে। তখন তাহলে ব্যবসায়ী এবং ভোক্তা দুই পর্যায়ে তাহলে এই ধরনের মনোমালিন্য হবে না। কিন্তু তখনই সংকটটা বাড়ে যখন ব্যবসায়ীরা সরকারের আসলে নিজেদের স্বার্থ চিন্তা করে দামটা বাড়িয়ে ফেলে। এটা আসলে আমাদের দেশের সেই কালচার, অনেক দিনের কালচার হয়ে গেছে যে কিছু অসাধু ব্যবসায়ীর সেই কালচারের কারণেই এটা হচ্ছে। আসলে এরা সব ক্ষেত্রে যেমন হচ্ছে তা না, এটা কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে, সেটাকে নিয়ন্ত্রণটাই হচ্ছে বড় জরুরি। আসলে এইখানটাতেও নিয়ন্ত্রণটা আবার বড় জরুরি। আচ্ছা, আমরা প্রথম আলোর একটা শিরোনামের চলে যাব। সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505, এই বিষয়টা নিয়ে দেখুন, যখন 5 আগস্ট পরবর্তী সময়ে যে সংস্কারের কথা বলা হচ্ছিল, তার ভিতরে সবচেয়ে বড় একটা বিষয় ছিল তো মূলত সংবিধানের নিয়ে চিন্তা করা হচ্ছিল, নির্বাচনী ব্যবস্থা প্লাস সরকারি এখন যে নির্বাহী বিভাগ যেভাবে আছে, সেই নির্বাহী বিভাগ থেকে শুরু করে পুরো সিস্টেমটাকে এক ধরনের সংস্কারের চিন্তা ছিল। সেই সংস্কারের জন্যই হয়তো সংসদকেও তারা সংসদেও কিছুটা পরিমার্জন চিন্তা করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা উন্নত বিশ্বগুলোতে যে ধরনের গণতন্ত্র আছে, 4 বছরের আছে, এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এটা একটা ভালো বিষয়। আসলে আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে এটা বাস্তবায়ন কতটা সহজ হবে। মানে যখন কোনো কিছু বাস্তবায়ন সহজ হয় না, তো সেটাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে না যাওয়া পর্যন্ত আসলে আপনি গণতান্ত্রিক যে পরিবেশ, গণতান্ত্রিক যে কাঠামো, সেটাকে যদি আপনি টেকসই করতে চান, তাহলে একেবারে পুরনো আমলের থাকতে হবে এমন ভাবার আসলে কোনো কারণ নাই। সেক্ষেত্রে নিশ্চয়ই কিছুটা হলেও উন্নত বিশ্ব যেভাবে তাদের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে, আমাদেরকে সেটা ভাবতে হবে। আমরা এখন পুরনো আমলের বসে থাকার চিন্তাটাকে বাদ দিয়ে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার জন্য উন্নত বিশ্বের আদলে আমাদের দেশীয় নির্বাচনী ব্যবস্থা, সরকার কাঠামো, সরকারি ব্যবস্থা, কে কতদিন পর্যন্ত সরকারি মেয়াদে থাকতে পারবে, কার মেয়াদ কেমন হবে। দেখুন, যখন একজন ব্যক্তি দুই মেয়াদ পর্যন্ত থাকতে পারবে প্রধানমন্ত্রী, তার মানে হচ্ছে 3য় মেয়াদে সে যেতে পারছে না। আমাদের দেশে আইন যদি সেরকম হয়, তাহলে কিন্তু এই যে যেটা বলা হচ্ছিল যে এক ধরনের একনায়কতন্ত্র, একজন মানুষের হাতেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে চেষ্টা, সেগুলো কিন্তু কমবে। সেই হিসাব করলে এই সংসদকে নিয়ে ঢেলে সাজানো, সংসদের বিভিন্ন অবকাঠামোতে পরিবর্তন নিয়ে আসা, তার নির্বাচনী কাঠামোতে পরিবর্তন নিয়ে আসা, এগুলো আসলে ভালো উদ্যোগ, এটা করা উচিত। এটা যেটা দেখি আসলে সংসদকে যদি 2 কক্ষ বিশিষ্ট করা যায়, সেটা আসলে এক ধরনের ভালো উদ্যোগই বলা হবে। 1 মেয়াদে 2 বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সেক্ষেত্রে কি আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করে বলছি আর কি, যে সেক্ষেত্রে কি আবার দুর্নীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কিনা, যে না পরের বার তো ক্ষমতায় আসতেই পারবো না, একবারেই খেয়ে নেই?
হ্যাঁ দেখুন, সেই ধরনের চিন্তা থাকলে আসলে আপনি কোনোভাবেই আসলে ওইভাবে আপনি আটকাতে পারবেন না। ওই হিসাব করলে আসলে ইতিপূর্ব থেকে বাংলাদেশে যে বিষয়টা মানে দুর্নীতির যে কি বলে ধারাটা চলেছে, হ্যাঁ না আমি সেটা মনে করি না, আসলে সেটা মনে করি না এই কারণে সেটা যদি করা হয় তাহলে দীর্ঘমেয়াদীও করতে পারবে, হ্যাঁ সেটাও আছে। কিন্তু জনগণ যদি অন্তত 5 আগস্টের সময়টাতে একটা জায়গায় বোঝা গেছে আসলে জনগণের শক্তিটাকে গুরুত্ব দিতে হবে, জনগণের চিন্তা চেতনা, জনগণের চাওয়া, বিশেষ করে তরুণদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে। এইটাকে গুরুত্ব না দিয়ে কেউ যদি এটাকে অবহেলা করে তাহলে তার পরিণতি যে ভালো হবে না সেটা আসলে বোঝা গেছে, অতীতেই সেটা বোঝা গেছে, এবং সেদিকে খেয়াল রাখতেই হবে। এটাকে নিয়ে আসলে ওইভাবে চিন্তা না করে যেটাকে গঠনমূলক সেভাবেই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, অবকাঠামো, সংসদ সব কিছুকে সেভাবেই দেখা উচিত। আমরা একটু ভারতের সেনাপ্রধান একটি সংবাদ সম্মেলনে একটি কথা বলেছেন, বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, ওনার প্রত্যাশা জানিয়েছিল। কালকে এটা আপনি আসলে কতটা এই কথার সাথে এক? হ্যাঁ দেখুন, 5 আগস্টের পরবর্তী সময়ে দুই দেশের সেনাপ্রধান অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সেনাপ্রধান তারা 5 আগস্টের পর থেকেই মোটামুটি কানেক্টেড। এটা গতকালকে ভারতীয় সেনাপ্রধানের যে সংবাদ সম্মেলন, তাদের ভারতের সেনা দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম ব্রিফিং ছিল, সেখানে তিনি বলেছেন যে 5 আগস্ট পরবর্তী সময় দুই দেশের সেনাবাহিনী প্রধান তারা কানেক্টেড ছিল। তবে ওই ব্রিফিংয়ে তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই সীমান্ত সরে উঠে আসছে, সীমান্ততে প্রসঙ্গে তিনি বলেছেন যে সীমান্তে যে ধরনের সমস্যা, প্রতিবেশীদের মধ্যে এই ধরনের বিদ্বেষ আসলে ভালো ফল বয়ে আনবে না। দুই দেশেরই উচিত বা অন্যান্য যেগুলোর উচিত সীমান্তে যাদেরই কনসার্ন আছে মিয়ানমার সহ তাদের উচিত বিদ্বেষ পরিহার করা। বাংলাদেশ প্রসঙ্গে উনি একটা কথা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আসলে তারা বোঝাপড়াটা চায়, যেহেতু বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশী, বোঝাপড়াটা দরকার। তবে উনি একটি কথা বলেছেন যে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় যে কোনো আলোচনা বা যে কোনো সিদ্ধান্তের জন্য, রাষ্ট্রীয় যে কোনো আলোচনা সিদ্ধান্তের জন্য নির্বাচিত সরকার দরকার। উনি এই একটি কথা ওই ব্রিফিংয়ে বলেছেন যে রাষ্ট্রীয় যে কোনো আলোচনা এবং এর জন্য নির্বাচিত সরকার দরকার, উনি সেটা চাইছেন। এ থেকে আসলে একটা জায়গায় পৌঁছানো যায় যে তিনি ভারতের যে বর্তমান বাংলাদেশের সম্পর্কে যে ধরনের অবস্থান, আসলে আমরা কিন্তু দেখেছি যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক একেবারেই ত্বরান্বিত, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, এটা খুব বেশি হবে না। যদিও সেটা বিশেষ করে আরো ভারতীয় কিছু গণমাধ্যম যখন ভারতীয় কিছু গণমাধ্যম ছড়াচ্ছে, না সেটাই মূল কারণ। আসলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে যে ভারতের সঙ্গে মানে খুব বেশি যে একেবারে মুখোমুখি অবস্থান চলে গেছে, বিষয়টা তো এমন তো না। বাংলাদেশ তো কোনোভাবেই মুখোমুখি অবস্থানে যাওয়ার মতো কোনো পজিশনে নেই, কিন্তু এটা মূলত হচ্ছে মিস ইনফরমেশনের কারণে বা গণমাধ্যমগুলোতে, ভারতীয় গণমাধ্যমগুলোতে সেভাবে আমাদের অবস্থানটা উঠে আসছে না বলেই হয়তো জেনে বুঝে না বুঝে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। তবে এই সংকটটা আছে। আরেকটা বিষয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আমরা প্রথম আলোর আরো একটি সংবাদ শিরোনামে চলে যাব, সেটি হচ্ছে পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ। এটি পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে পেশাদার অপরাধীরা তৎপর হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা অবস্থা গিয়েছে, সেই জায়গা থেকে এখনো সাধারণ মানুষের বক্তব্য যে আইন শৃঙ্খলা বাহিনী সেই ট্রমার ভেতর থেকে আসলে বের হতে পারেনি এখনো, এই যে কারণে অনেক কিছু কিন্তু স্বাভাবিক মাত্রায়, যেমন হচ্ছে যদি আপনি রাস্তাঘাটের ট্রাফিক মামলা দেখেন বা অনেক কিছু কিন্তু কমে আসছে, অনেক কিছু কিন্তু খুব স্বাভাবিকভাবে চলছে। এখন আর সেই আগের মতো মামলা দেওয়া হচ্ছে না বা আগের মতো করা হচ্ছে না, ওরকম তৎপর দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে সাধারণ মানুষ আসলে কতটা নিরাপদ এই মুহূর্তে, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা হচ্ছে এই? দেখুন, আপনি যেটা বলছিলেন যে আমি ভালো এবং খারাপ দুটো দিকই দেখছি, একেবারেই সব কিছু যে খারাপ সেটা মনে হচ্ছে না। যেটা আপনি যেটা বললেন যে ট্রাফিকের ক্ষেত্রে আগে আমরা যেভাবে দেখতাম রাস্তায় গাড়ি দাঁড়িয়ে করে রেখে করা হতো, এবং মোড়ে মোড়ে এক ধরনের, শুধু পুলিশ না আরও কিছু সেক্টর ছিল, যেমন ধরেন সিটি কর্পোরেশন থেকে টোকেন দিয়ে এক ধরনের টাকা কাটা হতো, কিছু কিছু বিষয় অবশ্যই ভালো দিক, সেগুলো কিন্তু এখন আর নেই। পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলা হচ্ছে, পুলিশ ওই ধরনের ঘুষ বা আর্থিক লেনদেন যেগুলো আগে হতো দেদারসে, সেগুলো এখন আসলে অতটা দেখা যাচ্ছে না। কিন্তু একটা জায়গায় আপনি যদি অপরাধীদের প্রতি পুলিশের যে মানে কি বলে অ্যাকশনের যে জায়গাটা বা নেওয়া, সেই জায়গাটা কমে গেছে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি আমি, কিন্তু সেটা ধরুন কমেছে, কিন্তু যে ট্রমার কারণে ধরেন 5 আগস্ট পরবর্তী সময়ে যে ট্রমার কারণে পুলিশ এক ধরনের নিষ্ক্রিয় ছিল, সেটি যে পুরোপুরি আবার ফিরে এসেছে সেটা এখনও পর্যন্ত হয়নি। যে কারণে দেখুন মোহাম্মদপুরে আমরা দেখছিলাম যে ছিনতাই, রাহাজানি, দিনে দুপুরে মোহাম্মদপুরের ঘটনাটা দেখছিলাম,
সেটা কিন্তু আগের চেয়ে আবার একটু কমেছে। সেটা যখন আলোচনায় আসে তখনই পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এটা দেখেছি আমরা। কিন্তু পুলিশ যেভাবে ধরুন আমার পুলিশের মূল দায়িত্ব কি, আমার এই শহরের যারা নাগরিক তাদের নিরাপত্তা দিবে, পুরো দেশের যারা বাসিন্দা তাদের নিরাপত্তা দিবে, সেটা নিজ উদ্যোগে দেবে। এক ধরনের আইনি কাঠামো আছে। আমি আলোচনায় তো আপনি একটা কথা বলছেন যে আলোচনায় যেটা আসছে সেটি হচ্ছে যে সেই বিষয়টা সমাধান হচ্ছে। এখন ইতিপূর্বে এই বিষয়গুলো আমরাও দেখেছি। তার মানে কি যে বাংলাদেশে আসলে যে বিষয়গুলো আলোচনায় উঠে আসে না সেই বিষয়গুলোর কি আসলে সমাধান হয় না? ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে যেমন বিচার বিভাগের কথা থেকে শুরু করে অনেক কিছুই, যে মামলাগুলা গণমাধ্যমে আসেনি বা যে বিষয়গুলা গণমাধ্যমে ওরকম তৎপর হয়নি, সেই বিষয়গুলোর সমাধান অনেক পরে হয়েছে। সেই বিষয়টা কি এখনো রয়ে গেছে? হ্যাঁ, সেরকম কিছু মনে হচ্ছে। দেখুন, আমি বলছি আলোচনা না, মানে বহুল আলোচনা, শুধু আলোচনা না, বহুল আলোচনা। মোহাম্মদপুর নিয়ে কিন্তু আসলে ব্যাপক নিউজ হয়েছে, বহুল আলোচনা হওয়ার পরে, হ্যাঁ, কিশোর গ্যাং এসব নিয়ে নিউজ হয়েছে, তখনই আসলে এক ধরনের আমরা দেখেছি। তো এই যে জায়গাগুলোতে আমরা যদি প্রতিদিনের খণ্ড খণ্ড চিত্র, চুরি ঘটনা, ছিনতাই এখানে বেড়ে গেছে, ঠিক আছে, তো এই জায়গাগুলোতে পুলিশ নিজ উদ্যোগে যখন খুব কঠোর অবস্থান থাকবে, দেখুন আমার কাছে একটা আইনি কাঠামো আছে, আমি জানি আমার এই আইনের ভিতরে আমার নাগরিক এইভাবে সেবা পাবে, আমার এই আইনি কাঠামোতে একজন মানুষ তার অবরোধ করার মতো কোনো স্কোপ থাকবে না, সেই আইনি কাঠামোটাকে আমি প্রয়োগ করব, এইটাই তো আমার দায়িত্ব। দেন আমি কি করব? আমার একটা আইনি একটা বুক আছে, আমার ল আছে, সেই লয়ের ভিতরে একজন মানুষ এই সুবিধা পাবে, সেটা আমার নিশ্চিত করার দায়িত্ব। এই মানুষটি এই কাজ করতে পারবে না, সেটা আমাকে ঠেকাতে হবে। এইভাবে কাজ করলে তাহলে এই আলোচনায় না আসলেও আমরা এক ধরনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়েই কিন্তু রাষ্ট্রের যে শৃঙ্খলা সেটিকে দেখে নিয়ে আসতে পারি। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু অপহরণের ঘটনায় মামলা হয়েছে 329টি। অপহরণের, শুধু অপহরণ। আমি গত পরশু এই যে ডিসেম্বর থেকে এই অপহরণটা গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই অপহরণগুলো কারা করছে? হ্যাঁ, দেখুন এইখানে এক ধরনের বিষয় আসলে, দেখুন পুলিশের যে ধরনের সহায়তার বিষয়, আমি যদি পুরো প্রশাসনটাকেই বলি, প্রশাসনে এক ধরনের প্রশাসন কিছুটা হলেও নিষ্ক্রিয় আছে। কেন আছে আসলে? কারণ দেখুন, অন্তর্বর্তী সরকারের লোকবল একটা বিষয় এখানে আছে। ধরুন আপনি নির্বাচিত সরকারের ক্ষেত্রে 300 এমপি, লোকাল গভর্নমেন্ট যেখানে আছে সেখানে চেয়ারম্যান, মেম্বার, অনেক কিছু এলাকায় প্রতিনিধি না থাকায় কিছু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কারণ কেন্দ্রের সঙ্গে প্রধান উপদেষ্টা বলছিলেন যে আপনি লোকাল গভর্নমেন্টে কি হচ্ছে আপনি কেন্দ্রকে জানান। কারণ সে নিজেও ওখানে বলছিলেন যে যেহেতু লোকাল গভর্নমেন্টই হচ্ছে আসল সরকার, সো লোকাল গভর্নমেন্ট থেকে কি সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো কেন্দ্রকে জানান, কেন্দ্র অবশ্যই ব্যবস্থা নিবে। তো এইটা বলা হলেও আসলে ধাপগুলো পার হয়ে কতটা কেন্দ্র পর্যন্ত আসছে, কতটা সরকারের মূল জায়গাতে আসছে, সেটা একটু এখন দেখার বিষয় আছে। কারণ প্রথমত হচ্ছে যে ধরেন ধাপগুলো পার হওয়া এক ধরনের সময় সাপেক্ষ বিষয় আছে, সেটাও আছে। এইগুলো পার হয়ে কেন্দ্র পর্যন্ত আসা পর্যন্ত যে সময়গুলো যাচ্ছে সেই সময়গুলো নিয়ে আসলে ভাবতে হবে সরকারকে। কারণ যেভাবেই হোক না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এটা রাষ্ট্রের জন্য একেবারে প্রথম একটা অগ্রাধিকার হওয়া উচিত। কারণ এর সঙ্গে ব্যবসায়ী জড়িত, মানুষ জড়িত, মানুষের চিন্তা আছে। বিদেশিদের বাংলাদেশ সম্পর্কে যে এক ধরনের কি বলবো ইতিবাচক ধারণা বিদেশে তৈরি হবে, সেটার সঙ্গেও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক আছে। সব কিছু মিলিয়ে চিন্তা করলে সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতির দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। সেই দিকে ছাড়া আসলে অন্য কোনো উন্নয়ন বলি না কেন, অন্য কোনো সংস্কার বলি না কেন, সেই সংস্কার আসলে সেভাবে দৃশ্যমান হবে না যতক্ষণ পর্যন্ত না আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে সুন্দরভাবে উপস্থাপন না হয়। এই বিষয়টাকে সরকারকে অবশ্যই জরুরি গুরুত্ব দিতে হবে। এখন এই যে আইনশৃঙ্খলা বাহিনী আসলে দেখা যাচ্ছে যে আপনার কাছে কি সোজাসুজি মানে এটাই মনে হচ্ছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা বাহিনী সহ বা এই যে সেটা বলতে চাচ্ছি না, সেটা আমি বলতে চাচ্ছি না, আমি বলছি যে কিছু সংকট আছে। ধরুন লোকাল গভর্নমেন্ট শক্তিশালী থাকলে সেই সংকটটা সহজে সমাধান করা যায়, কিন্তু সেই লোকাল গভর্নমেন্টই যে একমাত্র সমাধান সেইটা আসলে বলতে চাচ্ছি না আমি। সেটা আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই যে লোকাল গভর্নমেন্ট বিশৃঙ্খলাটা অনেকাংশে কমে আসে। হ্যাঁ, আপনি প্রশাসনকে দিয়েও কিন্তু সেই লোকাল গভর্নমেন্টের কাজটা করাতে পারছেন এবং চলছে। এখন 5 মাস তো প্রশাসনিকভাবেই কিন্তু পুরো দেশের কাঠামোটা চলছে। আপনার কাছে লোকাল গভর্নমেন্ট বলতে ওই অর্থে তো কোনো কার্যকরী কিছু নেই। আপনার সিটি কর্পোরেশনে কিন্তু প্রশাসক দিয়ে চলছে, সো আপনার কিন্তু প্রশাসন দিয়েই চলছে গত 5 মাস। এবং আপনি এমনটা না যে খুব পুরোটা ভেঙে পড়েছে, আমি সেটাও বলতে চাচ্ছি না, কিন্তু
শক্তিশালী করার ক্ষেত্রে প্রশাসনকে আরও বেশি উৎসাহিত করার জন্য কিছু পদক্ষেপ নেয়ার দেখছি আমি যে দিতে হবে প্রশাসনকে তবে একটা উজ্জীবিত বিষয় করার জন্য। বিভিন্ন গণমাধ্যমে ইদানিং উঠে আসছে যে আপনার কি বলে চাঁদাবাজি বা তদবির বাণিজ্য যেটাকে বলে, সেগুলোর কিন্তু ধীরে ধীরে বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা চাঁদাবাজি করছে, বিভিন্ন টার্গেট নিয়ে চাঁদাবাজি করছে, এই মাসে এত লাখ টাকা লাগবে, এই মাসে এত লাখ টাকা লাগবে, এইভাবে। এবং এর সঙ্গে মাঝখানে একটি নিউজ দেখেছিলাম, একটি দৈনিক পত্রিকার, জাতীয় দৈনিক পত্রিকার, সেখানে আপনার একজন চট্টগ্রামের একজন সমন্বয়কের বিরুদ্ধেও বোধহয় একটা আসছিল যে তদবির বাণিজ্যে তিনি এই টাকা পেয়েছেন। এই যে আস্তে আস্তে করে আবার সেই একটা দুর্নীতি জায়গাটা বেড়ে উঠছে, এটাকে কিভাবে দেখছেন? এখন আমি যেটা মনে করি অন্তর্বর্তী সরকারের আসার পর থেকেই তাদের যে মূল কনসার্ন এখনো পর্যন্ত নির্বাচনকে তারা হারছে, তবে মূল কনসার্ন কিন্তু সেদের সংস্কারেই ছিল। তাদের মূল কনসার্ন হচ্ছে তারা রাষ্ট্র কাঠামোতে এমন কিছু পরিবর্তন করতে চায় যে পরিবর্তনগুলোর মাধ্যমে মানে যে ধরনের বৈষম্যর যে কারণে আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বৈষম্যগুলো দেখেছি সেই বৈষম্যগুলো থাকবে না। তার পাশাপাশি এই ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধ হবে, বিচার বিভাগকে রেলে সাজানো সহ সব ক্ষেত্রেই তারা সংস্কার চিন্তা করছিল। মূলত এই ধরনের স্বেচ্ছাচারিতা কিংবা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই আমাদের তরুণ প্রজন্ম তারা একটাই চাওয়া ছিল, কোনো ধরনের স্বেচ্ছাচারিতা যেন না হয় কিংবা অনিয়ম দুর্নীতি বা ঘুমের ভয় থাকবে না, মৃত্যুর আতঙ্ক থাকবে না, এই ধরনের চিন্তা থেকে তারা নিরাপত্তাই তারা চাচ্ছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয় সেই সংস্কারগুলো দ্রুত শেষ করা দরকার। যে সংস্কার তারা প্রস্তাব চাচ্ছে সেই সংস্কারগুলো দ্রুত শেষ করা দরকার, যাতে করে এই ধরনের সমস্যাগুলোকে তারা ফাইন্ড আউট করতে পারে এবং সেগুলো ব্যবস্থা নিতে পারে। জনাব নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।